সিভিল ইঞ্জিনিয়ারিং বাংলা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। লাস্ট ভিডিওতে আমরা ডিসকাস করেছি ইফ্লোরেসেন্স টেস্ট নিয়ে এবং লাস্ট ভিডিওতে আমরা সমস্ত রকম টেস্ট যা ছিল সেটা শেষ করে দিয়েছি। এই ভিডিওতে ইন কেস তোমরা যদি না দেখে থাকো তাহলে এখানে একটা আই বাটন পাবে, আই বাটনে ক্লিক করো। তো এই ভিডিওতে আমরা ডিসকাস করব ডিফেক্ট অফ ব্রিক, কি কি ধরনের ডিফেক্ট হতে পারে এবং সেগুলো কেন হতে পারে সেই বিষয়ে আমরা ডিসকাস করব। ঠিক আছে, তো চল শুরু করা যাক এবং চেষ্টা করব প্রত্যেকের যে ডিফেক্ট হয় সেই ডিফেক্টগুলোর ছবি দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে আমরা ডিসকাস যেটা করব টাইপস অফ ডিফেক্ট এবং সেগুলো নিয়ে জানবো আমরা। টাইপস অফ ডিফেক্টের মধ্যে জেনারেলি ব্রিকের মধ্যে আর 10 রকমের ডিফেক্ট। নাম্বার 1, ওভার বার্নিং। আচ্ছা, যদি ওভার বার্নিং হয় ডেফিনেটলি আন্ডার বার্নিংও হবে। আচ্ছা, আর কি আছে? ব্লোটিং হয়। আর কি আছে? ব্ল্যাক কোর আছে। আচ্ছা, যেটা একটু আগে বললাম ইফ্লোরেসেন। তারপর চুপস, অনেকে চাপসও বলে। ক্র্যাকস, দেন স্পট, আর আছে তোমার ব্লিস্টার, আর একটা হলো ল্যামিনেশন। এই মোটামুটি 10 রকমের ডিফেক্ট মোটামুটি আছে। এবার সব প্রত্যেকে নিয়ে ডিসকাস করবো। ফার্স্ট যেটা ডিসকাস করবো সেটা হলো ওভার বার্নিং ব্রিক, বা শুধু ওভার বার্নিং লিখে রাখছি। সো এই হলো একটা মোটামুটি ওভার বার্নিং ব্রিক্স। কি হয় না, যখনই টেম্পারেচার বলেছিলাম, আমরা একটা রেঞ্জ দিয়েছিলাম, যখনই সেই টেম্পারেচারের বেশি হয়ে যায় তখনই জেনারেলি ব্রিক জেনারেট হয়। এর ফলে কি হয়, শেপটা হ্যাম্পার হয়ে যায়। কেন শেপটা হয়ে যায়? কারণ অতিরিক্ত পুড়ে গেলে কি হয়, ভিতরের যে কোর যে ব্যাপারটা থাকে সেই মাসটা কিন্তু মোল্ডেড, মানে আই মিন টু সে ওটা হচ্ছে মোল্টেন হয়ে যায়। আর সেটা আর শক্ত থাকে না, সেটা হচ্ছে মানে একটু অন্য স্টেটে চলে যায় বলতে পারো, সফট হয়ে যায়। সো এই ব্রিকগুলো কিন্তু কনস্ট্রাকশন পারপাসে তুমি ইউজ করতে পারবে না। 2 নাম্বার কি? 2 নাম্বার হলো আন্ডার বার্নিং ব্রিক। এই যে হলো আন্ডার বার্নিং ব্রিক মোটামুটি আমাদের। এর গল্প কি? এর গল্প হলো ওটা তো কি, এইটা কি বেশি পুড়ে গেছিল, এটা কম পুড়ে যাবে। এটা কম পোড়াতে কি হয়, এর ভিতরে যে পার্টিকেলগুলো থাকে সেগুলো কি হয়, তোমার ভিসকাস ক্রিস্টালাইনে কনভার্ট হয়ে যায়, বা সোজা কথা ভিট্রিফিকেশন স্টার্ট হয়ে যায়। যেহেতু কম পুড়তে থাকে, প্রপার অক্সিডেশন হয় না, যার ফলে কি হয়, এরা প্রচণ্ড বেশি জলকে শুষতে থাকে, তো হাই ওয়াটার অ্যাবজর্ব করতে থাকে এরা। যদি হাই ওয়াটার অ্যাবজর্ব করে তার মানে কি, এটা পারমিয়াবল। এটা যদি পারমিয়াবল হয়ে যায়, পারমিয়াবল মানে জলকে অ্যালাউ করা, যে ভাই তুই যা ভাই, তাই পারমিয়াবল হলে ডেফিনেটলি আমরা কনস্ট্রাকশনে ইউজ করবো না। এবং পারমিয়াবল হয়ে যাওয়ার জন্যই স্ট্রেংথ কিন্তু এদেরও জেনারেলি কম হয়। স্ট্রেংথ বলতে কম্প্রেসিভ স্ট্রেংথ কম হয়। সো এই ব্রিকগুলোকে আমরা কিন্তু কনস্ট্রাকশনের জন্য আমরা ইউজ করতে পারি না। এবার আমরা কথা বলবো ব্লটিং নিয়ে। আচ্ছা, ব্লটিং এর গল্পটা কি? ব্লটিং তখনই হয় যদি ব্রিকটা জেনারেলি আন্ডারবার্ন্ড হয়ে থাকে। এবার ধরো আন্ডারবার্ন্ড ব্রিকের মধ্যে ধরো কার্বনেসিয়াস যে ম্যাটারগুলো থাকে সেগুলো বেশি আছে,
যদি এই কার্বনিয়াস গুলো যদি বেশি থাকে না, তখন কি হয় না, ব্রিকের যে প্রপার্টি থাকে, ব্রিকটা সোয়েলিং করতে স্টার্ট হয়। এছাড়াও কার্বনিয়াস ম্যাটারের সাথে সাথে যদি যদি সালফার মেটেরিয়ালও থাকে, তাহলে তো মোটামুটি মানে আগুনে ঘি ঢালা আর কি। তাহলে যদি আন্ডারবার্ন ব্রিক হতে হবে, সেখানে কার্বনিয়াস মেটেরিয়াল, সালফার মেটেরিয়াল যদি বেশি থাকে, তাহলে ব্রিকটা সোয়েলিং হয়। এই ব্যাপারটাকে বলা হয় ব্লটিং বলা হয়ে থাকে। এই ব্যাপারটাকে কি বলা হয়ে থাকে? ব্লটিং বলে থাকা হয়। এবং আমরা কিন্তু একে ইউজ করব না। এবার আমরা নেক্সট যেটা ডিসকাস করব, দ্যাট ইজ ইয়োর ব্ল্যাক কোর। এই হলো তোমার ব্ল্যাক কোর। ব্ল্যাক কোরের গল্পটা কি? ব্ল্যাক কোরের গল্পটা হলো একটু অন্যরকম। কার্বন মেটেরিয়াল বেশি থাকে, নট কার্বনেসিয়াস। এখানে কি কার্বন, নট, এটা কার্বন মেটেরিয়াল। কার্বন মেটেরিয়ালের মধ্যে তোমার যেমন ধরো যদি বিটুমিনাস প্রপার্টি থাকে, যদি বিটুমিনাস কিছু থাকে, তাহলে এইগুলো তোমার জেনারেলি ব্ল্যাক কোর জেনারেট করে। বেসিক্যালি কি হয়, এই বিটুমিনাস যে মেটেরিয়াল থাকে, যখন টেম্পারেচার করি, সেখানে কিন্তু এদের কোনো অক্সিডেশন হয় না। অক্সিডেশন না হওয়ার জন্য এই ব্ল্যাক কালার জেনারেট হয় বেসিক্যালি। এবং যেখানে এগুলো থাকে সেখানে কিন্তু বার্নিংটা প্রপার হয় না। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হলো ইফ্লোরেসেন্স, যেটা আগের ভিডিওটা আমরা ডিসকাস করেছি, বাট তাও আমরা এখানে ডিসকাস করব। পাতি সাদা হয়ে যাওয়া। কেন সাদা হয়ে যাওয়া? না, অ্যালকালি থাকে, তারা এনভায়রনমেন্টে এসে জেনারেলি ময়েশ্চারের সাথে বিক্রিয়া করে সামথিং CO3 একটা পাউডার জেনারেট করে, সেখান থেকে এগুলো জেনারেট হয়। সোজা কথা একদম। তো যদি এরকম হয়ে যায়, ধরো তুমি কনস্ট্রাকশন এরিয়াতে তুমি দেখতে যা হচ্ছে, তখন কি করতে হবে? মানে আমার তখন উদ্দেশ্য হবে এই ব্রিকের সাথে কিন্তু আমি কখনোই কোনো রকম এনভায়রনমেন্টকে, মানে ময়েশ্চারকে ওর সাথে মানে আমার চাই না যে ওখানে ময়েশ্চারটা এর সাথে রিয়াক্ট করুক। তার জন্য আমরা কি করতে পারি? সেইখানে অ্যাজ পার ইওর, মানে কি বলবো, এটা হচ্ছে অ্যাজ পার ট্রিটমেন্ট হিসাবে তোমাকে ওয়াটার রিপেলেন্ট টাইপের কিছু মেটেরিয়াল মোটরের সাথে মিক্স করে কি করতে হবে? প্লাস্টার করতে হবে। সিকা অনেক জিনিস আছে, তো এগুলোকে তো কনস্ট্রাকশনে ইউজ করা যায়, বাট স্টিল তোমাকে ওই ওয়াটার রিপেলেন্ট মেটেরিয়ালটাকে কিন্তু ইউজ করতে হবে, বা ওয়াটার প্রুফিং এর কিছু তোমাকে ইউজ করতে হবে অ্যাজ এ প্রিভেনশন মেথডোলজি। আচ্ছা, এবার আমরা কি করবো? এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে চুপস বা চপস। আচ্ছা, চপসের গল্প কি আছে না, ধরো তুমি সবে ব্রিকের যে ম্যানুফ্যাকচারার সেন্টারে, সেখান থেকে ব্রিকটাকে বের করেছো, বাইরে রেখেছো, অ্যান্ড সেদিন রাতে হুড়মুড়িয়ে বৃষ্টি হলো। ভেবে দেখো, গরম আছে, সেখানে জল পড়ছে, তাই কি সেখানে শেপটা ডিস্টর্ট হয়ে যাবে। এই যে দেখো ছোট ছোট কি জলের, তো এই যে গরম ব্রিকের উপর, মানে হট ব্রিক প্লাস রেন ওয়াটার, এর ফলে যে ডিস্টরশনটা তৈরি হয় সাইজ অ্যান্ড শেপের মধ্যে, সেটাকে বলা হয়, আমরা চাপস বলছি। কনস্ট্রাকশনে খুব একটা ইউজ করবো না। এবার ক্র্যাকস, তো খুবই সিম্পল, সব জিনিসে ক্র্যাক আসে, এটা তোমরা জানবেই। ক্র্যাকস কি বলছে না, যদি লাইম বেশি থেকে যায় বা লাইম লাম্প থেকে যায়, লাম্প মানে একতাল লাইম, মানে ডেলা টাইপের লাইম যদি থেকে যায়, কি করে, যখনই এরা সুন্দর করে ওয়াটারের সাথে কন্ট্যাক্টে আসে, মানে লাইম প্লাস ওয়াটার, তখন কি হয়, এরা সেই ওয়াটার সাথে রিয়াক্ট করার পর কি হয়, যেটা তৈরি করে, তার ভলিউমটা কিন্তু এক্সপ্যান্ড হয়ে যায়। ধরো এটা আছে 10
সিসি, ধরো এর 15 সিসি হয়ে গেল, তাই এটা ইনট্যাক্ট ছিল। এবার যেই লাইনটা আস্তে আস্তে এক্সপ্যান্ড করছে, তাহলে এখানে কি জেনারেট হবে? ক্র্যাক তৈরি হবে, ঠিক কি না? ঠিক এই জন্য বলা হয় লাইন 30 থেকে 40% থাকে, সেটা যেন লিমিটের মধ্যে থাকে। যদি লিমিটে যদি না থাকে তাহলে কিন্তু এরকম ক্র্যাক জেনারেট হবে। তাহলে কিন্তু আলটিমেটলি আমরা যে কারণে ব্রিকটাকে ইউজ করছি সেই কারণটা ফুলফিল হবে না, আর যাই হোক। এবার আমরা ডিসকাস করব স্পট নিয়ে। এই যে স্পট দাগ পড়েছে, দিস আর অল দ্য স্পটস, কেন হয়? এইটা হয় ব্রিকের মধ্যে সালফার থাকে, আয়রন থাকে। যদি এই আয়রন সালফাইড আমাদের যে এই নাটকে যদি চলে আসে, তাহলে গল্প হয়ে গেল। কি করে? ক্লে থাকে, তার সাথে আয়রন সালফাইড রিয়াকশন করে ব্ল্যাক স্পট জেনারেট করে। এবং সব থেকে বড় কথা, এই ধরনের ব্রিক আমরা কিন্তু কোনো রকম কনস্ট্রাকশন ছেড়ে দাও, কোনো ম্যাশনারি ওয়ার্কেও আমরা এটাকে ইউটিলাইজ করতে পারবো না, বিকজ অফ দিস আয়রন সালফাইড। 9 ব্লিস্টার। এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষা আমি আসতে দেখেছি। সিভিলে সবই ইম্পর্টেন্ট যদি তুমি ব্যবহার করে বুঝতে পারো, আর না হলে সবই খুব টাফ, ডিপেন্ড করে তোমার উপর। ব্লিস্টার কি না, ধরো তুমি একটা ড্রেন বানিয়েছো, ড্রেনটা কীভাবে আনলে বুঝতে পারবে? ধরো তুমি একটা ড্রেন বানিয়েছো, এই ড্রেনে এখানে ধরো ইট ফিট দিয়েছো। এবার এই ড্রেন দিয়ে যদি সিওয়েজ পাস করে, কি পাস করে? যদি সিওয়েজ পাস করে বা ড্রেনের জল টল পাস করে, তখন কি হয় না, এই সিওয়েজের সাথে ব্রিকের একটা রিয়াকশন হয়। রিয়াকশনের জন্য প্রবলেম কিছু হয় না, যদি ব্রিকের মধ্যে কোনো রকম যদি এয়ার যদি ইন্টারাপ্ট থাকে, সেই এয়ারটা বাইরে বেরিয়ে আসে, এইটাকে বলা হয় ব্লিস্টার। মানে ব্লিস্টার হলো বেসিক্যালি বলতে পারো যে সিওয়েজের সাথে ব্রিকের আপার সারফেসের একটা রিয়াকশন হয়, রিয়াকশনের পর যদি ভিতরে যদি কোনো রকম এয়ার এন্ট্র্যাপ থাকে, তাহলে এই এয়ারটা কি হয়, বাইরে বেরিয়ে আসে, বাইরে এক্সট্রাক্ট হয়ে বেরিয়ে আসে। দিস ইজ নোন অ্যাজ এ ব্লিস্টার। তারপর হলো তোমার ল্যামিনেশন। কি নেশন? ল্যামিনেশন। ল্যামিনেশনের গল্পটা কি? ল্যামিনেশনের গল্প বলছে, এটাও সেম ব্যাপার। এও বলছে যদি ব্রিকের মধ্যে যদি কোনো ভয়েড থেকে থাকে, সেই ভয়েডে কে থাকবে? এনট্র্যাপড এয়ার থাকবে। ভয়েডে বেসিক্যালি ওয়াটার থাকে, এয়ার থাকে, তো এয়ার থাকবে। তো কি হয়, ওয়েদারের জন্য সেই ভয়েডটা বাইরে বেরিয়ে আসতে থাকে। বাইরে বেরিয়ে যদি আসে, তাহলে কি হয়, সেই ব্রিকটা উইক হয়ে পড়ে। এই যে বাইরে বেরিয়ে আসে, তার স্ট্রাকচারটা উইক হয়ে যায়। তো কেন ল্যামিনেশন বলছে না, এটাকে থিন ল্যামিনার হিসেবে, থিন পোর্শন, ল্যামিনা বলতে একটা টাইনি বা থিন পোর্শন, ঠিক আছে? তো এই থিন হয়ে বেরিয়ে আসে, এই জন্য এই ব্যাপারটাকে ল্যামিনেশন বলে। তো এই হলো মোটামুটি ব্রিকের 10খানা ডিফেক্ট, এবং তার ব্যাপারে আমি কিছু বলার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, আর যদি ভিডিও থেকে এতটুকু কিছু শিখে থাকো, ডেফিনেটলি বন্ধুদের সাথে শেয়ার করো। এবং ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে ডিফারেন্ট টাইপস অফ ব্রিক নিয়ে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো।